গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের প্রোটিস্টা সম্পর্কে পড়াবো। এই প্রোটিস্টা শব্দটা একটা গ্রিক শব্দ, যেটি প্রোটিস্টোস শব্দ থেকে এসছে, যার অর্থ হলো সবার প্রথম বা আদিম। অর্থাৎ এই এককোষী জীবেদেরই প্রথম আবির্ভাব ঘটেছিল। এগুলো সাধারণত জলজ বা আর্দ্র পরিবেশে বসবাস করে। এদের মধ্যে কিছু কিছু আছে যেগুলো পরজীবী, এন্টামিবা, প্লাজমোডিয়াম ইত্যাদি। এদের দেহ গঠন সাধারণত এককোষী বা বহুকোষী হলে এরা থ্যালাসের ন্যায় দেখতে লাগে। এদের কখনো কলাতন্তু গঠিত হয় না। এগুলো ক্ষণপদ বা ফ্লাজেলা বা সিলিয়ার সাহায্যে গমন করে। এদের মাইক্রোনিউক্লিয়াস প্রজননে এবং ম্যাক্রোনিউক্লিয়াস বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এদের কোষটি এপিভালভ ও হাইপোভালভে বিভক্ত। ক্লোরোফিল বহনকারী প্লাস্টিড উপস্থিত, যেমন পেরিডিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর এদের যে থ্যালাসের মতো দেখতে লাগে এই দেহগুলো কোষ প্রাচীরবিহীন, অকোষীয় বা জালিকাকারে বিস্তৃত বহু নিউক্লিয়াস যুক্ত, যেমন আমরা ফাইসেরিয়ামে দেখতে পাই। এদের রাইবোজোম 80S প্রকৃতির, যা দুটি অর্ধএকক নিয়ে গঠিত, 40S আর 60S। এদের প্রোটোপ্লাজম কোষ পর্দা দিয়ে আবৃত থাকে। অনেক সময় কোষের চারিদিকে পেলিকেল দেখা যায়। এদের গমনাঙ্গ ক্ষণপদ আমরা দেখতে পাই অ্যামিবার ক্ষেত্রে, যেগুলো ব্লান্ট প্রকৃতির। আর অ্যাক্টিনোফোরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই শক্ত ও ক্ষণপদগুলো দীর্ঘ। আবার ফ্লাজেলা দেখতে পাই ইউগ্লিনার ক্ষেত্রে। সিলিয়া প্যারামোসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই প্যারামোসিয়াম সিলিয়ারি চলন দ্বারা সিলিয়ামগুলোকে আন্দোলিত করে গমনে দেহের সঞ্চালন করে। এই প্রোটিস্টাদের পুষ্টি হলোফাইটিক প্রকৃতির। কিছু কিছু আছে যেগুলো ক্লোরোফিল যুক্ত, যারা সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে। এই ধরনের জীবদের আমরা স্বভোজী বা হলোফাইটিক পুষ্টি বলি, যেমন ইউগ্লিনা, পেরিডিনিয়াম। আবার কিছু আছে হলোজৈিক পুষ্টি। এরা কোষের ভিতরে খাদ্যবস্তু বা আণুবীক্ষণিক জীবকে গ্রহণ করে পরিপাক সম্পন্ন করে, যেমন অ্যামিবা, প্যারামোসিয়াম। আবার কিছু আছে মৃতজীবী, যেগুলো পচনশীল পদার্থ থেকে পুষ্টিরস শোষণ করে, যেমন ফাইসেরাম। আবার কিছু পরজীবী আছে যা পোষক দেহে আশ্রয় লাভ করে এবং জীবনচক্র সম্পন্ন করে, যেমন এন্টামিবা, হিস্টোলাইটিকা, যেটি আমাদের আমাশয় রোগের জীবাণু। আবার ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এরা মানুষের দেহে জীবনচক্র সম্পন্ন করে। আর কিছু আছে মিথজীবী। এই ধরনের প্রোটিস্টগুলো অন্য জীবের সঙ্গে সহাবস্থান করে বাস করে এবং পুষ্টিগত দিক দিয়ে লাভবান হয়। যেমন আমরা যদি দেখি উইপোকার অন্ত্রে ট্রাইকোনিম্ফা নামে এক ধরনের জুফ্লাজেলেট আছে, যারা এই উইপোকা যে কাঠ জাতীয় খাবার খায়, অর্থাৎ সেলুলোজ, এইগুলোকে পরিপাকে সাহায্য করে। উপরন্তু তারা খাদ্য পায় উইপোকার দেহ থেকে। আর এই সমস্ত পরজীবীগুলো সবই অবাধ শ্বসনের মাধ্যমে শক্তি সঞ্চয় করে। এদের জনন পদ্ধতি অযৌন এবং যৌন উভয় পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করে। অযৌন জননের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আমরা বিভাজন দেখতে পাই, যেমন দ্বিবিভাজন। অ্যামিবা দুটি অপত্য সৃষ্টি হয় মাতৃকোষ বিভাজিত হয়ে, একে আমরা দ্বিবিভাজন বলি। আবার অনেক ক্ষেত্রে বহু বিভাজন ঘটে,
যেমন প্লাজমোডিয়ামের ক্ষেত্রে বহু অপত্য সৃষ্টি হয়, অর্থাৎ বারবার বিভাজিত হয়ে অসংখ্য অপত্য সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে আমরা বহু বিভাজন বলি। আবার আছে প্লাজমাটমি। বহু নিউক্লিয়াসযুক্ত কয়েকটা প্রজাতিতে কোষের সাইটোপ্লাজমটা বিভাজিত হয়, কিন্তু নিউক্লিয়াস বিভাজিত হতে পারে না। ফলে সাইটোপ্লাজমের খণ্ড কয়েকটি নিউক্লিয়াস নিয়ে অপত্য কোষে পরিণত হয়, আমরা দেখতে পাই ওপালিনার ক্ষেত্রে। আবার কিছু আছে রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। এরপরে আসি যৌন জনন, অর্থাৎ এখানে পুং ও স্ত্রী গ্যামেটের মিলনের ফলে জনন সম্পন্ন হয়, তাকে যৌন জনন বলা হয়। আমরা প্রোটিস্টের যৌন জননের বিভিন্ন প্রক্রিয়া দেখতে পাবো। সিনগ্যামি, কনজুগেশন আর অটোগ্যামি, এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। সিনগ্যামি অর্থাৎ দুটি গ্যামেটের মিলনের ফলে যখন জাইগোট সৃষ্টি হবে তাকে আমরা বলবো সিনগ্যামি। এই সিনগ্যামি আবার তিন প্রকারের হয়: আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। আইসোগ্যামি হচ্ছে যখন দুটো গ্যামেট একই ধরনের দেখতে হবে, অর্থাৎ দুটি গ্যামেট যখন সদৃশ হবে তখন তাকে বলবো আমরা আইসোগ্যামি। আর যখন দুটো গ্যামেট আকৃতিগতভাবে আলাদা তখন তাকে বলবো অ্যানাইসোগ্যামি। আর উগ্যামি যখন পুং গ্যামেটটা ক্ষুদ্র এবং সচল প্রকৃতির আর স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুটা নিশ্চল প্রকৃতির এবং বৃহৎ আকৃতির, সেই ধরনের গ্যামেটের মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয়। সেই পদ্ধতিকে আমরা বলি উগ্যামি, যা সাধারণত উন্নত জীবদেহে দেখা যায়, আর অনুন্নত জীবদেহে এই আইসোগ্যামি পরিলক্ষিত হয়। এরপরে আসবো ব্যাকটেরিয়ার মতোই কনজুগেশন। এই ধরনের যৌন জননে জননরত কোষ দুটো পরস্পরের সংস্পর্শে আসে এবং তার ফলে যোগসূত্র স্থাপিত হয়, ঠিক যেমনটা ঘটেছিল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কনজুগেন্টের মাধ্যমে, যেমন ডিএনএর ট্রান্সফার ঘটেছিল পিলির মাধ্যমে, ঠিক তেমন এক্ষেত্রে হ্যাপ্লয়েড প্রোনিউক্লিয়াসের বিনিময় ঘটে এবং দেহেই জাইগোট গঠিত হয়। এই পদ্ধতিকে আমরা বলি সংশ্লেষ বা কনজুগেশন। এটি প্যারামোসিয়ামে দেখা যায়। আর আছে অটোগ্যামি। একই কোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসের মিওসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে যখন গ্যামেট সৃষ্টি হবে এবং সেই গ্যামেটের মিলনের ফলে যখন জাইগোট গঠন করবে তাকে আমরা বলবো অটোগ্যামি। উদাহরণ হিসেবে বলা যায় মেলোসিরা, ডায়াটাম ইত্যাদির ক্ষেত্রে এই অটোগ্যামি পদ্ধতির মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এই প্রোটিস্টদের আবার তিন ভাগে ভাগ করা হয় প্রধানত। কিছু আছে যারা খাদ্য তৈরি করতে পারে সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ সালোক সংশ্লেষকারী প্রোটিস্ট বা প্রোটিস্টিয়ান শৈবাল। আর কিছু আছে স্লাইম মোল্ড, আর আছে প্রোটোজোয়ান বা আদ্য প্রাণী প্রোটিস্ট। প্রথমে আসি সালোক সংশ্লেষকারী প্রোটিস্টা। এগুলো হলো এককোষী জীব যারা সালোক সংশ্লেষ করতে পারে এবং নিজের খাদ্য নিজেই উৎপন্ন করে। ডায়ানোফ্লাজেলেটস প্রথমে আসি। এরা হচ্ছে সামুদ্রিক এককোষী শৈবাল। এদের কোষগুলো দুটি খণ্ডে বিভক্ত। উপরের খণ্ডটাকে আমরা বলি এপিভালভ বা এপিকোন, আর নিচের অংশটাকে বলা হয় হাইপোভালভ বা হাইপোকোন। এদের কোষগুলো স্থূল সেলুলোজের আবরণী দিয়ে আবৃত, যাকে আমরা বলি থিকা। এদের সালোক সংশ্লেষকারী রঞ্জক ক্লোরোফিল এ, পিরিডিনিন, নিওপিরিডিনিন এই রঞ্জকগুলি থাকে। এদের ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড উপস্থিত। এদের সঞ্চিত খাদ্যবস্তু স্টার্চ প্রকৃতির। এরা অযৌন জনন কোষ বিভাজন বা সিস্ট উৎপাদনের মাধ্যমে এদের বংশ বিস্তার হয়। এরা আবার যৌন জননও করতে পারে। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামির মাধ্যমে এরা যৌন জনন সম্পন্ন করে।
উদাহরণ নকটিলুসা, জিমনোডিনিয়াম ইত্যাদির ক্ষেত্রে আমরা এইভাবে বংশবিস্তার লক্ষ্য করি। আর আছে সালোক সংশ্লেষকারী প্রোটিস্ট ক্রাইসোফাইটস, এরা সামুদ্রিক শৈবাল যাদের আমরা ডায়াটম বলি। এদের কোষপ্রাচীরে সেলুলোজ ছাড়াও প্রচুর সিলিকা থাকে। এই কোষপ্রাচীরকে ফ্রাস্টিউল বলে। তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসে ফ্রাস্টিউল কি। এই ক্রায়োসোফাইটসের কোষপ্রাচীরে সেলুলোজ ছাড়াও প্রচুর সিলিকা থাকে। এই কোষপ্রাচীরের গঠনকে বলা হয় ফ্রাস্টিউল, যা সিলিকা থাকায় বিভিন্ন স্তরে স্তরে অবস্থান করে এবং দেখতে খুবই সুন্দর দেখায়। এদেরও কোষপ্রাচীরে এপিথেকা ও হাইপোথেকা দুটো ভালভ উপস্থিত। এদের কোষ নিশ্চল ফ্লাজেলাবিহীন। আর এদের রঞ্জক কণা ক্লোরোফিল এ, সি, ফিউকোজ্যান্থিন, ডায়াটোজ্যান্থিন, ডায়াডিনোজ্যান্থিন ইত্যাদি রঞ্জক উপস্থিত। এদের সঞ্চিত খাদ্যবস্তু তৈলবিন্দু। উদাহরণ হিসেবে বলা যেতে পারে মেলোসিরা, সেন্ট্রালিস, সিনেন্ড্রা ইত্যাদি। আর আছে সালোক সংশ্লেষে সক্ষম প্রোটিস্ট ইউগ্লিনয়েডস অর্থাৎ ইউগ্লিনা। এই বিশেষ গোষ্ঠীর জীবে ফ্লাজেলা আছে। আমরা ক্লাস 10-এ এর সম্বন্ধে পড়ে এসেছি। এদের কোষ প্রাচীরের বদলে পেলিকাল থাকে। এরা সাধারণত মিষ্টি জলে বাস করে। এই ইউগ্লিনাগুলো এককোষী ফ্লাজেলাযুক্ত প্রোটিস্ট। এদের কোষ প্রাচীর থাকে না, এর জায়গায় পেলিকেল বর্তমান। আর এদের কোষের অগ্রপ্রান্তে একটা ফ্লাক্স আকৃতির গহ্বর থাকে, যাকে আমরা রিজার্ভার বলি। এই অংশটি ক্রমশ সরু হয়ে সাইটোফ্যারিংস গঠন করে, যা কোষের বাইরে সাইটোস্টোম নামক ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত হয়। এই সাইটোস্টোমের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। কোষের বাইরের দিকের লঘু সাইটোপ্লাজম অঞ্চলকে আমরা একটোপ্লাজম বলি, আর ভিতরের ঘন সাইটোপ্লাজমকে এন্ডোপ্লাজম বলি। এদের ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে। আর এদের রঞ্জক কণা থাকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। এদের সঞ্চিত খাদ্যবস্তু প্যারামাইলিন বডি। আর এরপরে আসবো আমরা স্লাইম মোল্ড। এই ধরনের প্রোটিস্টের মধ্যে ছত্রাক ও প্রাণী উভয়ই বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ আমরা দুইয়ের মধ্যবর্তী অবস্থানে থাকি। তাই অনেক সময় এদের আবার ছত্রাক প্রাণীও বলা হয়। এই স্লাইম মোল্ডকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, অকোষীয় স্লাইম মোল্ড আর কোষীয় স্লাইম মোল্ড। এই অকোষীয় স্লাইম মোল্ড যাদের দেহ বহু নিউক্লিয়াসযুক্ত, কোষ প্রাচীরবিহীন, এদের এই অকোষীয়, যাকে আমরা প্লাজমোডিয়াম বলি। এই প্লাজমোডিয়াম ক্লোরোফিলবিহীন, বহু শাখান্বিত হয়। এদের প্রতিটি শাখাকে আমরা ভেইন বলি। আর অধিকাংশ প্রজাতি অন্তরেণু বা এন্ডোস্পোর গঠনের মাধ্যমে এরা জনন কার্য সম্পন্ন করে। এদের রেণুস্থলীর এই প্রাচীরগুলো বিদীর্ণ হয় এবং এন্ডোস্পোরগুলো বেরিয়ে আসে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ফাইসেরাম, ফুলিগো ইত্যাদি। আর কোষীয় স্লাইম মোল্ড বা অ্যাক্টাসিওমাইটিস, এগুলো আর্দ্র মাটিতে বসবাস করে। এদের দেহ এককোষী নিউক্লিয়াসযুক্ত। আর এই অ্যামিবার মতো কোষ থাকায় এদের আমরা বলি মিক্সামিবা। প্রতিকূল পরিবেশে এরা মাইক্রোসিস্ট গঠন করে। আর এরা যখন প্রতিকূল পরিবেশে বাস করে এবং খাদ্যের ঘাটতি দেখা দেয়, তখন এই অ্যামিবয়েড কোষগুলো একত্রিত হয়ে ছদ্ম প্লাজমোডিয়াম গঠন করে। এই কারণে এদের কমিউনাল স্লাইম মোল্ড বলা হয়। আর আছে তোমাদের আদ্য প্রাণী প্রোটিস্টা বা প্রোটোজোয়ান প্রোটিস্ট। এগুলো এককোষী আণুবীক্ষণিক প্রোটোপ্লাজম পেলিকেল দ্বারা আবৃত।
যেগুলো ক্ষণপদ, সিলিয়া বা ফ্লাজেলার দ্বারা গমন সম্পন্ন করে। এই সমস্ত পরজীবীদের ক্ষেত্রে অবাত শ্বসন দেখা যায়। আর এদের পুষ্টি প্রধানত হলজৈবিক অর্থাৎ খাদ্যবস্তু ভক্ষণ ও পরিপাকের মাধ্যমে সম্পন্ন হয়। এদের রেচন ক্রিয়া ব্যাপন পদ্ধতি বা সংকোচনশীল গহ্বর বা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়েলের মাধ্যমে রেচন পদার্থ অ্যামোনিয়াকে দেহের বাইরে নির্গত করে। এদের অযৌন জনন দ্বিবিভাজন বা বহুবিভাজন পদ্ধতিতে সম্পন্ন হয়। এই গমনের ভিত্তিতে প্রোটিস্টাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, কিছু জুফ্লাজেলেট, কিছু সার্কোডিনা, কিছু স্পোরোজোয়া আর সিলিয়েটা। জুফ্লাজেলেট এরা একাধিক ফ্লাজেলার মাধ্যমে গমন সম্পন্ন করে। এরা প্রধানত জলে বাস করে, যেমন ট্রাইপ্যানোজোমা, ইউগ্লিনা, জিয়ার্ডিয়া, এগুলো সবই হলো পরজীবী। এরা হলজৈবিক পুষ্টি মাধ্যমে খাদ্য সংগ্রহ করে। এই ট্রাইপ্যানোজোমা একটা রোগ সৃষ্টির জন্য দায়ী, যেটা হলো ঘুম রোগ বা স্লিপিং সিকনেস। এই সেটসি মাছির দেহে এই রোগ জীবাণু বাহিত হয়, তার ফলে এই রোগ জীবাণু মানুষের দেহে প্রবেশ করে। আর আছে জিয়ার্ডিয়া, যেগুলো দূষিত জল খাদ্যের মাধ্যমে এগুলো আমাদের অন্ত্রে প্রবেশ করে এবং অন্ত্রে পেট ব্যথা, ডায়রিয়া, জ্বর ইত্যাদি রোগ সৃষ্টি করে। কিছু আছে ট্রাইকোমোনাস, যেগুলো বিভিন্ন ধরনের জননাঙ্গের বিভিন্ন রোগ সৃষ্টির জন্য দায়ী, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজের জন্য দায়ী। আর আছে লেশমোনিয়া ডোনাভানি, যেগুলো আমরা জানি স্যান্ডফ্লাই বা বালু মাছির মাধ্যমে এই রোগ জীবাণু বাহিত হয় এবং যার ফলে কালাজ্বর সৃষ্টি হয়। এই কালাজ্বর প্রথম দমদমে দেখা যায় বলে একে দমদম ফিভারও বলা হয়। এরপরে আসি আমরা সার্কোডিনা, যারা সল ও জেল এই মাধ্যমে গমন করে। এদের গমনাঙ্গ ক্ষণপদ অর্থাৎ অ্যামিবার মতোই সল ও জেল। এই কখনো সল জেলে পরিণত হয়, কখনো জেল সলে পরিণত হয়। এইভাবে দেহের পরিধিস্থলে সল ও জেলের পরিবর্তনের মাধ্যমে তারা গমন সম্পন্ন করে। এগুলো প্রধানত মিষ্টি জলে বাস করে। আবার কিছু সামুদ্রিক প্রজাতিও আছে, এদের পুষ্টি হলজৈবিক প্রকৃতির, যেমন ফোরামিনিফেরাস। এই ফোরামিনিফেরাস এটা যদি মাটিতে পাওয়া যায়, সেখানে জানতে হবে যে জীবাশ্ম জ্বালানি আছে। এই একটা প্রকৃতির নির্দেশক বলতে পারো, যারা জ্বালানির সন্ধান দেয়। আবার কিছু ক্ষতিকারী আছে, যেমন এন্টামি বা হিস্টোলাইটিকা। এটি এক ধরনের সার্কোডিনা, যা আমাদের অন্ত্রের রোগ সৃষ্টি করে। অন্ত্রে ক্ষত, আলসার, হেপাটাইটিস, বিভিন্ন ধরনের উদরাময় রোগের জন্য দায়ী। আর আসি স্পোরোজোয়া। এদের গমনাঙ্গ অনুপস্থিত। এরা অন্তঃপরজীবী বা এন্ডোপ্যারাসাইট। এরা দেহের অভ্যন্তরে বিভিন্ন কোষ কলাকে আক্রমণ করে সেখান থেকে খাদ্য সংগ্রহ করে। এরা অযৌন জনন মাধ্যমে বহু বিভাজন প্রক্রিয়ায় জনন কার্য সম্পন্ন করে। আবার এদের অনেকগুলির ক্ষেত্রে অযৌন যৌন উভয় প্রকার জননই পরিলক্ষিত হয়, যেমন মনোসিস্টিস। এই অণুজীবগুলো কেঁচোর শুক্রনালীতে বাস করে। এরা কেঁচোর শুক্র রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে। প্লাজমোডিয়াম, ম্যালেরিয়া রোগের জীবাণু। এগুলো প্লাজমোডিয়াম, অ্যানোফিলিস মশকি এবং মানুষের দেহে উভয় বাহকের মাধ্যমে জীবনচক্র সম্পন্ন করে। এগুলো স্পোরোজয়েড দশা এদের সম্পন্ন হয় আর এর মাধ্যমে রক্তে প্রবেশ করে, তাই এদের স্পোরোজোয়া আমরা বলি। এই স্পোরোজয়েডগুলো যকৃৎ কোষে গেলে লিভার সেলকে, কুফার সেলকে বিদীর্ণ করে এবং সাইজন্ট বিদীর্ণ হলে স্পোরোজয়েডগুলো মুক্ত হয় এবং তারপরে আরবিসিতে আসে।
আর সেই সময়ই টক্সিন নির্গত করে, যার জন্য কাঁপুনি দিয়ে তীব্র জ্বর আসে। এই প্লাজমোডিয়ামের 4টি প্রজাতি আছে: প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ম্যালেরি। এখন বর্তমানে নতুন একটি হয়েছে প্লাজমোডিয়াম নোলেসি। এই টোটাল 5টি প্রজাতি। তার মধ্যে সবথেকে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হলো সবথেকে বেশি ভয়ানক। এটি বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। আর আছে সিলিয়েটা, নামটা শুনেই বুঝতে পারছো, অর্থাৎ সিলিয়ার সাহায্যে গমন করে। দেহের পৃষ্ঠতলে অসংখ্য সূক্ষ্ম সিলিয়া থাকে, যে সিলিয়াগুলোকে সঞ্চারিত করে এরা গমন সম্পন্ন করে। এরা অধিকাংশই জলজ স্বাধীনজীবী, দেহে পেলিকেল দ্বারা আবৃত। এদের খাদ্য গ্রহণের জন্য ওরাল গ্রুপ থাকে, বা এগুলোকে আমরা বলি মুখ বা সাইটোস্টোম। এই ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত হয়। এরা অযৌন জনন প্রক্রিয়ায় এবং যৌন জনন উভয় প্রক্রিয়ায় জনন কার্য সম্পন্ন করে, যেমন প্যারামোসিয়াম কর্ডাটাম, ভার্টিসেলা, ওপালিনা ইত্যাদি। এগুলো আমাদের অন্ত্রে বিভিন্নভাবে প্রবেশ করে ডায়রিয়া, বৃহদন্ত্রের বিভিন্ন রোগ, সিলিয়ারি ডিসেন্ট্রি ইত্যাদির সৃষ্টি করে। আজ এ পর্যন্তই থাক। পরের ক্লাসে আমরা ফিজিওলজির কোনো পাঠ পড়ব, নইলে আমাদের বোর লাগবে এই শ্রেণীবিন্যাসের পাঠগুলো যদি আমরা পরপর পড়ে যাই। এগুলো একটু মনে রাখবে, এগুলো থেকে বেশি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে না। কিছু এমসিকিউ আর শর্ট টাইপ কোশ্চেনের জন্য নামগুলো এবং কিছু টার্ম তোমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে মন দিয়ে শোনার জন্য।